প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক রসায়ন, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। পৃথিবীর পরিবেশগত উপাদানকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যথা বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে পরিবেষ্টিত বা আবৃত করে রেখেছে, সেটাকে সাধারণত বায়ুমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডল পৃথিবীর সমস্ত জলরাশি এই বায়ুমণ্ডলের অন্তর্ভুক্ত। শিলামণ্ডল যে কঠিন শিলা দ্বারা পৃথিবীর বহিরাবরণ গঠিত, তাকে শিলামণ্ডল বলে। জীবমণ্ডল জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকুল মিলে এই জীবমণ্ডল গঠিত। রসায়ন বিজ্ঞানে আমরা শুধুমাত্র বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় সত্তা পৃথিবীকে পরিবেষ্টিত করে রেখেছে, তাকে সাধারণত আমরা বায়ুমণ্ডল বলে থাকি। এই বায়ুমণ্ডলের 4টি স্তর আছে। তোমরা চিত্রে লক্ষ্য করলে বুঝতে পারবে বায়ুমণ্ডলের 4টি স্তর কি কি। আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা চিত্রটি খেয়াল করো। প্রথম এই স্তরটির নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। দ্বিতীয় স্তরের নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তৃতীয় স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। চতুর্থ স্তরটির নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। আবার লক্ষ্য করো, প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার, আর চতুর্থ স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং পানি। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এর উপাদান হচ্ছে ওজোন গ্যাস। মেসোস্ফিয়ারে থাকে কিছু আয়ন। আয়নগুলো হচ্ছে O2 প্লাস আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, NO প্লাস আয়ন, যেটাকে আমরা বলে থাকি। থার্মোস্ফিয়ারে এটাও গ্যাসের কিছু আয়ন থাকে, অক্সিজেন আয়ন, O প্লাস আয়ন, নাইট্রোনিয়াম আয়ন। এদের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ার মোটামুটি 0 কিলোমিটার থেকে 11 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ার 11 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর মেসোস্ফিয়ার 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে থার্মোস্ফিয়ার। 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
এই উচ্চতা এবং তাপমাত্রার উপর ভিত্তি করে এই স্তরগুলো ভাগ করা হয়েছে। তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম স্তরে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। দ্বিতীয় স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। তৃতীয় স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পায়। আবার পরবর্তী স্তরে দেখা যাচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এখানে আমরা মজার বিষয়টি লক্ষ্য করছি যে প্রথম স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, পরের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার তারপরের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, আবার সর্বশেষ স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। গ্যাসের অনুপাত অনুসারে বায়ুমণ্ডলকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমমণ্ডল, দুই নম্বর হচ্ছে সমমণ্ডল। সমমণ্ডলে সকল গ্যাসের অনুপাত সব জায়গায় সমান থাকে, অর্থাৎ একই হারে থাকে। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ 0 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। আর বিষমমণ্ডল এই স্তরে গ্যাসগুলো সুষম অনুপাতে বা সমান অনুপাতে থাকে না, বিভিন্ন স্থানে বিভিন্ন ঘনত্বে থাকে। বিষম এবং সমমণ্ডলের আরেকটি পার্থক্য হচ্ছে সমমণ্ডলে সাধারণত আমরা বসবাস করে থাকি। এই মণ্ডলে গ্যাসের অনুপাত অর্থাৎ সমমণ্ডলে গ্যাসীয় উপাদানের যে শতকরা সংযুক্তি সেটা আমরা জানি। সমমণ্ডলে গ্যাসের শতকরা সংযুক্তি তোমরা হয়তো আগে থেকে জানো যে বায়ুমণ্ডলে সাধারণত 78% নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে 21%। এছাড়া কার্বন ডাই অক্সাইড, কিছু নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আর্গন, তারপর হলো জলীয় বাষ্প অর্থাৎ পানি ইত্যাদি, এগুলো থাকে হচ্ছে 1%। এগুলো হচ্ছে আমাদের সমমণ্ডলের গ্যাস সমূহের শতকরা সংযুক্তি। কি বললাম? নাইট্রোজেন থাকে 78%, অক্সিজেন থাকে 21%, আর কার্বন ডাই অক্সাইড, আর্গন, নিষ্ক্রিয় গ্যাস আর জলীয় বাষ্প সাধারণত পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এগুলো ধূলিকণা, এগুলো মিলে 1%। এবারে বায়ুমণ্ডলের গুরুত্ব। তোমরা জানো বায়ুমণ্ডলের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। বায়ুমণ্ডল অর্থাৎ বায়ু ছাড়া আমরা আমাদের নিজেদের জীবনের অস্তিত্বকে কল্পনা করতে পারি না। তো প্রথমত বায়ুমণ্ডলের গুরুত্বের মধ্যে ক্ষতিকারক রশ্মি হতে পরিত্রাণ। বায়ুমণ্ডল আমাদেরকে সাধারণত ক্ষতিকারক রশ্মি হতে রক্ষা করে থাকে। ক্ষতিকারক রশ্মি বলতে যেমন কসমিক রে, তারপর ইউভি লাইট অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে ইত্যাদি রশ্মি থেকে আমাদেরকে জীবজগৎকে রক্ষা করে থাকে। পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা। বায়ুমণ্ডল সাধারণত পৃথিবীর প্রতিনিয়ত পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে চলেছে। এরপর জীবন ধারণে সহায়তা করা। জীবন ধারণে বায়ুমণ্ডল আমাদের বিভিন্নভাবে সহায়তা করে থাকে। আমরা বায়ুর অক্সিজেন প্রতিনিয়ত গ্রহণ করে বেঁচে থাকি। এছাড়া উদ্ভিদ এই বায়ুর
কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য ও অক্সিজেন তৈরি করে থাকে। এভাবে সাধারণত বায়ুমণ্ডল আমাদেরকে সহায়তা করে থাকে। পানি চক্র সৃষ্টিতে সহায়তা করা। পানি চক্র, আমরা যে বৃষ্টিপাত দেখি বা বৃষ্টি হয়ে থাকে, এটা সাধারণত পানি চক্রের জন্যই হয়ে থাকে। প্রতিনিয়ত সমুদ্র, নদী, নালা, খাল বিলের পানি বাষ্পীভূত হয়ে, বায়ুর দ্বারা বাষ্পীভূত হয়ে মেঘমালায় রূপান্তরিত হয়ে তারপর সেটা বৃষ্টি আকারে পতিত হয় এবং পানি চক্র সৃষ্টিতে সহায়তা করে। এছাড়া বায়ু শক্তির অন্যান্য ব্যবহার। বায়ু শক্তি আমাদের অন্যান্য কাজেও লাগে, যেমন বায়ু শক্তি ব্যবহার করে উন্নত দেশগুলো বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এছাড়া অন্যান্য যান্ত্রিক কার্য সম্পাদনের জন্য বায়ু শক্তি ব্যবহার করা হয়। আমরা এরপর বায়ু স্তরের আলোচনার পর আমরা গ্যাসের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। বিভিন্ন বিজ্ঞানী গ্যাসের উপর পরীক্ষা নিরীক্ষা করে ভৌত ধর্মের ভিত্তিতে কতগুলো সূত্র প্রদান করেছেন। সেই সূত্রগুলো বিজ্ঞানীদের নাম অনুসারে পরিচিত। প্রথমে দেখো বয়েলের সূত্র। বয়েলের সূত্র। দ্বিতীয়ত চার্লসের সূত্র। চার্লসের সূত্র। তৃতীয়ত ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। চতুর্থত অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। পঞ্চমত আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। আরো গ্যাসীয় সূত্র আছে, তার মধ্যে তোমাদের সিলেবাসে মোটামুটি এই সূত্রগুলো অন্তর্ভুক্ত। এই সূত্রগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। এখন আমরা দেখব বয়েলের সূত্র। বিজ্ঞানী রবার্ট বয়েল গ্যাসের উপর পরীক্ষা নিরীক্ষা করে যে সূত্র প্রদান করেছেন তা বয়েলের সূত্র নামে পরিচিত। তিনি বলেছেন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রদত্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। আমি আবারও সংজ্ঞাটা বলছি, তোমরা লিখে নিতে পারো। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রদত্ত চাপের বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। ধরি কোনো একটি গ্যাসের ভর, নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, ধরি কোনো গ্যাসের চাপ সমান সমান পি এবং আয়তন সমান সমান ভি। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/T, যেখানে তাপমাত্রা স্থির অর্থাৎ T স্থির। তাহলে দেখো ভি সমানুপাতিক 1/P। আমি যে সংজ্ঞা বলেছি সেই সংজ্ঞা মতে বয়েলের সূত্রে গাণিতিক রূপ দাঁড়ায়
ভি সমানুপাতিক 1/p। এটা যদি আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিই, ভি সমান সমান কে 1/p লিখতে পারি। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ পিভি সমান সমান কে ধ্রুবক লেখা যায়, কে ধ্রুবক লেখা যায়। যদি গ্যাসের চাপ পর্যায়ক্রমে আমরা পরিবর্তিত করি, অর্থাৎ বিভিন্ন চাপে যদি আমরা গ্যাসের আয়তন বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে P1, P2, P3, P4 ইত্যাদি চাপে গ্যাসের আয়তন যথাক্রমে V1, V2, V3 ও V4 হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি P1 V1 equal to P2 V2 equal to P3 V3 equal to P4 V4। আরো যদি n সংখ্যক গ্যাস থাকে তাহলে Pn Vn এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ ডট ডট সমান সমান কে একটি ধ্রুবক রাশি। এটা আমরা বয়েলের সূত্র অনুসারে লিখতে পারি, অর্থাৎ নির্দিষ্ট দেখা যাচ্ছে যে এখানে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এবং চাপ গুণ করলে সর্বদা একটি ধ্রুবক রাশি পাওয়া যায়। নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন চাপে গ্যাসের আয়তন সমূহ লিপিবদ্ধ করে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে বিভিন্ন লেখচিত্র পাওয়া যাবে। আমরা লেখচিত্রগুলো একটু লক্ষ্য করি। ভি ভার্সেস পি, আবার ভি ভার্সেস 1/p, আবার পিভি ভার্সেস পি। লেখচিত্র অঙ্কন করলে আমরা তিনটার ক্ষেত্রে নিম্নলিখিত লেখচিত্রগুলো পাবো। ভি বনাম পি লেখচিত্র, এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ। এভাবে লেখচিত্র যদি অঙ্কন করি, তাহলে আমরা কিছু অধিবৃত্তীয় রেখা পাবো। তাপমাত্রা T1, এটা তাপমাত্রা T2, এটা তাপমাত্রা T3, এরকম অধিবৃত্ত রেখাগুলো পাবো। আর এই অধিবৃত্ত রেখাগুলোতে এই যে T1, T2, T3 এই তাপমাত্রাগুলোর মধ্যে সম্পর্ক আসবে T1 greater than T2 greater than T3। আবার এই লেখচিত্রটা যদি V বনাম 1/p অঙ্কন করি, তাহলে দেখা যাবে V বনাম 1/p যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে কিছু মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। তাপমাত্রা এটা T1, এটা T2, এটা T3। এই তাপমাত্রাগুলোর মধ্যে আবার সম্পর্ক হবে T1 যখন T1 greater than T2 greater than T3।
আবার আমরা পিভি বনাম পি লেখচিত্র যদি অঙ্কন করি তাহলে এই উক্ত লেখচিত্রটি পাওয়া সম্ভব। চাপ এবং আয়তনের গুণফল বনাম চাপ লেখচিত্র অঙ্কন করি তাহলে পি অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে। পি অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে। এই ক্ষেত্রে T1 T2 T3 এক্ষেত্রে তাপমাত্রা গুলো T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। প্রথম ক্ষেত্রে অর্থাৎ আমরা যখন আয়তন বনাম চাপের লেখচিত্রটি অঙ্কন করেছি তখন কিছু অধিবৃত্তীয় রেখা পাওয়া গেছে। এই রেখাগুলোকে সাধারণত সমতাপীয় রেখা বলা হয়। অর্থাৎ এই প্রক্রিয়াটি আইসোথার্মাল প্রসেসে সম্পন্ন হয়, অর্থাৎ সমতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া গেছে বিধায় এদেরকে সমতাপীয় প্রক্রিয়া বলা হয়। এবারে আসা যাক চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস গ্যাসের উপর পরীক্ষা নিরীক্ষা করে যে সূত্র প্রদান করেছেন সেটা চার্লসের সূত্র নামে খ্যাত। তিনি বলেছেন স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধিতে উহার 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পায়। তোমরা সংজ্ঞাটা আবারও লিখে নিতে পারো, চার্লসের সূত্রটা তোমরা আবার লিখে নিতে পারো। তিনি বলেছেন স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধিতে উহার আদি আয়তনের অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পায়। অর্থাৎ কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি V0 এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় VT হয় তাহলে আমরা চার্লসের সূত্র অনুসারে লিখতে পারি VT সমান সমান V0 প্লাস V0 এর 1/273। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0 হয় এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন VT হয় তাহলে আমরা লিখতে পারি VT ইকুয়াল টু V0 প্লাস V0 এর 1/273 অংশ। এর মানে এটা হচ্ছে গুণ, অর্থাৎ আমরা V ডট দিয়ে লিখতে পারি V0 প্লাস V0 এর 273। আমরা এখানে V0 যদি কমন নিই তাহলে 1 প্লাস 1/273 T/273। এবার T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি V2 ধরা হয় তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা আবারও লিখতে পারি যে T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
তাপমাত্রায় আয়তন V1 এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V2 যদি হয়, তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা V1 সমান লিখতে পারি V0 প্লাস V0 ডট 1 বাই VT1 বাই 273। এখানে V0 যদি কমন না হয় তাহলে V0 1 প্লাস T1 বাই 273। এটাকে যদি আমরা লসাগু করি, এখানে 273, তাহলে 273 প্লাস T1। এখানে V0 ইন্টু T1 বাই 273 লিখতে পারি, কারণ 273 প্লাস T সমান সমান কেলভিন তাপমাত্রা অর্থাৎ T, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয় তাহলে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা পাওয়া যায়। যার জন্য এটাকে 273 প্লাস T1 সমান সমান আমরা T1 লিখতে পারি। 273 প্লাস স্মল t1 সমান সমান আমরা T1 লিখতে পারবো। তাই সমীকরণটিকে এইভাবে লেখা যায়। অনুরূপভাবে V2 এর ক্ষেত্রেও আমরা এভাবে লিখতে পারবো V0 প্লাস V0 T2 বাই 273। এখানে যদি আমরা আবারও V0 কমন নিয়ে নেই, তাহলে 1 প্লাস T2 বাই 273 সমান সমান এটা আমরা লিখতে পারবো আবারও V0 ইন্টু, এটা যদি লসাগু করি, এখানে লসাগু করলে 273 আর 273 প্লাস T2, আর এই 273 প্লাস T2 সমান সমান আমরা T লিখতে পারবো। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে V0 ইন্টু T2 বাই 273। আগেরটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, পরেরটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা লিখতে পারি V0 T1 ভাগ 273 ইন্টু 273 ভাগ V0 ইন্টু T2। এখানে দেখো এটার সাথে এটা কেটে যায়, এটার সাথে এটা কেটে যায়, তাহলে থাকে V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। এখানে একটা অতএব V বাই T ইকুয়াল টু K। এখানে K হলো ধ্রুবক, অর্থাৎ V সমান সমান K T লিখতে পারি, অর্থাৎ V সমানুপাতিক T লিখতে পারি। এখানে দেখা যাচ্ছে যে নতুন একটা সূত্র পাওয়া যাচ্ছে, অর্থাৎ চাউচের এই সূত্রটাকে আমরা বিকল্পভাবে বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও আর পরম তাপমাত্রার সমানুপাতিক। এই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের ব্যাখ্যা। এখন এর সাহায্যে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে নিম্নলিখিত লেখচিত্র পেয়ে থাকি। লেখচিত্রটি দেখো V ভার্সেস T, অর্থাৎ আয়তন বনাম তাপমাত্রা, এমনি করে যদি লিখে থাকি, তাহলে আয়তন বনাম তাপমাত্রা যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা কিছু মূল বিন্দুগামী সরল রেখা পাবো। এটা হচ্ছে স্থির চাপে মূল বিন্দুগামী কিছু সরল রেখা পাবো। চাপ এখানে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3। এই চাপগুলোর
মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক আছে। এখানে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1, অর্থাৎ দেখা যাচ্ছে স্থির চাপে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় বলে এই প্রক্রিয়াকে সাধারণত আমরা আইসোবারিক প্রসেস বলে থাকি। বয়েলের সূত্রে যেমন আমরা আইসোথার্মাল প্রসেস যে কিছু সমতাপীয় রেখা পেয়েছিলাম, আর এখানে আমরা সমচাপীয় রেখা পাচ্ছি, অর্থাৎ স্থির চাপে প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বিধায় এটাকে আমরা আইসোবারিক প্রসেস বলে থাকি। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আগামী টপিকস নিয়ে। তো তোমরা এই মহামারী কালে অর্থাৎ করোনা দুর্যোগের মধ্যে তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, এ বলে আমি আমার অনলাইন ক্লাস আজকে শেষ করছি।